আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর ২৮ পদে ২৩টিতে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি ৫টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জুলাই বিপ্লবে আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অডিটোরিয়ামে ৩৮তম ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফলাফল ঘোষণা উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮টি হলের প্রাপ্ত ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। জিএস, এজিএস সহ ২৮ পদের ২৩টিতে ভূমিধস বিজয় পায় ছাত্র শিবিরের প্রার্থীরা। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট ১০,৭৯৪। বিজয়ী ভাষণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত ভিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীরা আবাসন সংকট সমাধানের পাশাপাশি রাজনৈতিক লেজুবৃত্তি এবং গেস্ট রুম নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ফান্ড বৃদ্ধি, শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রমে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এরই মধ্যে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের জন্য অফিস কক্ষ প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৩৮তম নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস জয়। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। শিক্ষার্থীদের প্রত্যাশা, নানা সমস্যা আর সংকট নিয়ে সোচ্চার হবেন নতুন নেতৃত্ব। আবাসন সংকট নিরসনের পাশাপাশি তারা ক্যাম্পাসে চান সহাবস্থান ও সুস্থ ধারার রাজনীতি। দলভিত্তিক যে সমস্যাগুলো ছিল, যেগুলো আগে যে ধরনের রাজনীতি চর্চা হয়েছে, তো সেইগুলা বিশেষ করে যেন রিপিট না হয়, এটা আমাদের খুব প্রত্যাশা থাকবে। লাইব্রেরিতে সিট সংকট, আমাদের পরিবহন সংকট, আমাদের আবাসিক সংকট আছে। এই যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রশাসনে তুলে ধরার জন্য আমাদের প্রতিনিধি প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বেশিরভাগ পদে বিজয়ী হয়েছে। ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার এবং ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিন অভিনন্দন জানিয়েছে নির্বাচিত সংসদকে। জেনজিকে বোঝা মুশকিল, শিবির ছিল সেটা আবার গুপ্তভাবে ছাত্রদের মধ্যে ঢুকে, ওইখানে থেকে কি তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে, এ বহুত বড় প্রশ্নটা ভিতরে না থাকলে তো বলা যাবে না। শিক্ষার্থীদের চাওয়া প্রথাগত রাজনীতি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। আমরা চাই না যে দলীয় রাজনীতি যদি ক্যাম্পাসে থাকেও আমাদের হল পর্যায়ে চলে যাক। আমরা চাই না যে আবার গণরুম ফিরে আসুক। সহাবস্থান বজায় রাখা এবং ছাত্রদের সাথে একটি ভালো একটা সম্পর্ক বজায় রাখা, এটাই বর্তমানে
আমার কাছে মনে হয় যে ছাত্রদের কাছে আমার চাওয়া হবে। ইতিহাস ঐতিহ্যের ধারক ডাকসুর ভিপিজিএস এজিএস সহ অফিস কক্ষগুলো ধোঁয়া মোছা শেষে এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর ফ্রেমবন্দি ছবি আর শিক্ষার্থীদের প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদ জানান দিচ্ছে এবার অনেক চ্যালেঞ্জ ডাকসু নেতৃবৃন্দর কাঁধে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হবার কারণে অনেক ভুল ত্রুটি ছিল ডাকসু নির্বাচনে। চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি এমন ছাত্র রাজনীতি চায় না যেখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্যক্তিগতভাবে তিনি ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানান। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে, নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। এদিকে চট্টগ্রাম নগরীর দ্য কিং অব চিটং মিলনায়তনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের জানমাল বিএনপির কাছে নিরাপদ। এ সময় ডাকসু নির্বাচনের সমালোচনা করেন তিনি। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি নেতারা। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনকাল। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচনে মাত্র 4 দিন আগে অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিল সহ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রার্থীদের। তবে শান্তিপূর্ণ ভোট উৎসবের আশা জাবি প্রক্টরের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রায় 3 দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হওয়ায় ভোটের আগের দিন অনেকটাই চাঞ্চল্যহীন ক্যাম্পাস। জাকসু ভবন সংস্কারের পাশাপাশি ভোটের সরঞ্জামাদি জড়ো করা হয়েছে নির্বাচন কমিশন অফিসে। জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী, 21টি হল সংসদে 315টি পদে লড়ছেন 447 জন প্রার্থী। মোট নিবন্ধিত ভোটার রয়েছে 11,897 জন। তবে হল সংসদের 65টি পদে নেই কোনো প্রার্থী, আর 124টি পদে প্রার্থীরা জয়লাভ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মাদকমুক্ত ক্যাম্পাস তৈরিতে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়ার কথা থাকলেও এখনও বাকি বেশ কিছু প্রার্থীর পরীক্ষা। কিন্তু ইতোমধ্যেই প্রার্থীদের নামে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোট দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না রাখার অভিযোগ বিশেষভাবে সক্ষম ভোটারদের। আমরা চাচ্ছি যে আমাদের কোনো বিশ্বস্ত বন্ধুকে নিয়ে যাব না, বরং নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি সিলেক্ট করে দেওয়া হবে। এখন পর্যন্ত অনেকেই আমরা খবর পেয়েছি যে ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি। এটা হলো প্রথম কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে আসলে এখন পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্ট দেওয়া হয়নি, কিন্তু ডোপ টেস্টে যাদের নাম বাদ পড়বে কিন্তু তাদের নাম অলরেডি ব্যালট পেপারে চলে আসছে।
অহরহ আচরণবিধি ভঙ্গ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে টাকা ঢুকছে, মদ খাওয়ানো হচ্ছে, নেশা মাদক দ্রব্য ঢুকছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে, কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু মেয়েরাই না, ছেলেদের কিন্তু মানে অংশগ্রহণটাও কিন্তু তুলনামূলক একটু কম হল সংসদ নির্বাচনে যদি বলি। বিভিন্ন বিষয়ে অভিযোগ থাকলেও একটি সুষ্ঠু ও অনুকরণীয় নির্বাচন আয়োজিত হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থী আগামীকাল রায় দিবে কে হচ্ছে তাদের নেক্সট প্রতিনিধি, কারা তাদের হয়ে কথাগুলো বলবে। এখন অবধি নির্বাচনী মাঠ সকল দিক মিলে আসলে ঠিকঠাক আছে, তো আমরা চাই যাতে আগামীকাল পর্যন্ত এরকম থাকুক এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নির্বাচনকে ঘিরে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাবি প্রক্টর। টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার আছেন এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য 67 জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছেন। একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন, ওই স্যারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। জাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভাঙতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের অচলাবস্থা। নানান অভিযোগ থাকা সত্ত্বেও ভোটার এবং প্রার্থীদের প্রত্যাশা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রতিনিধিরাই উঠে আসবে নেতৃত্বে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, কাল জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। রাইকা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। এখানে কিছুক্ষণ আগে প্রায় কয়েকশো সাংবাদিকের জটলা ছিল। প্রায় 400 গণমাধ্যম কর্মীকে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কিছুক্ষণ আগে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরেও অসংখ্য গণমাধ্যম কর্মী ভিড় করেছেন যারা আজকে দিনের শেষে আবেদনপত্র দিয়েছিলেন, তাদের কার্ড এখনো হয়নি কেন, এইসব প্রশ্ন নিয়ে তারা উপরে দিন দরবার করছেন। আর নির্বাচনী উত্তাপ, যেটা 33 বছর পরে যেরকম উত্তাপ থাকার কথা, ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আশ্চর্যজনকভাবে সেরকম কোনো উত্তাপ আমরা দেখছি না। যত উত্তাপ এই গণমাধ্যম কর্মীদের কাছেই মনে হচ্ছে। একটা ধীর স্থির শান্ত একটা পুরো ক্যাম্পাস, অন্য রাতের যে ক্যাম্পাসের পরিস্থিতি থাকে সেরকম একটা পরিস্থিতি, আবহ গোটা ক্যাম্পাস জুড়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর 11টা হলের 11টা কেন্দ্রের কথা যেটা বলেছিল একটু আগে আমাদের সহকর্মী সাগর, ইতিমধ্যে 11টা কেন্দ্রে বা 21টা কেন্দ্র, অর্থাৎ 11টা ছেলেদের এবং 10টা মেয়েদের যে কেন্দ্র, সে কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। সকাল নাগাদ সেখানে ব্যালট পেপার পৌঁছে যাবে। আর কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিছুক্ষণ আগে লম্বা চড়া একটা মিটিং করেছে। সেই মিটিং থেকে কালকে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে প্রথমে তারা 1500 পুলিশ চেয়েছিল, এখন সেটাকে বাড়িয়ে 1500 থেকে 2000 তারা বলছে। তো রাইকাই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম জাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, বিজয় না হলেও ইশতেহার বাস্তবায়নে কাজ করবে ছাত্রদল। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান এসব কথা বলেন। নির্বাচনী ক্যাম্পেইনের গত 20 দিনে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে না পারার কথাও জানান তিনি। শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে আগামী ডাকসুতে নির্বাচিত হওয়ার আশাও প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচনের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার যথাযথ জবাবও চান তিনি। মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনা লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সংস্থাটি সূত্রে জানা গেছে, লকারটিতে থাকা 2টি ব্যাংক হিসাবে 56 লাখ টাকা পাওয়া গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, লকারে অভিযোগ করার মতো কিছু পাওয়া গেলে হাসিনা বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে পূবালী ব্যাংকের ওই শাখায় অভিযান চালায় এনবিআরের গোয়েন্দা শাখা সিআইসি। সংস্থাটির সূত্র বলছে, লকারে শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে 44 লাখ টাকা পাওয়া গেছে। ওই দুই হিসাবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব জব্দ করার পাশাপাশি টাকা উত্তোলন নিষিদ্ধ করেছে সংস্থাটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, কোনো সংস্থার নিজস্ব আইন বলে লকার খুলতে পারে। জব্দ যেটা হচ্ছে, যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, লকারে আইন বিরুদ্ধ কিছু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুনেন, গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। না, এটা পাওয়া যাবে না, তো এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আমার ধারণা নেই, এটা গোয়েন্দারা ভালো বলতে হবে। তবে লকারে জব্দ হওয়া নথির বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানান এনবিআর চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। গণমাধ্যমকে আজ এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। গুরুত্বপূর্ণ এই 2 সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি, তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর তামিম আরও জানান, চলতি মাসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষে রয়েছে। নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। ঋণের নামে ব্যাংক থেকে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআরডব্লিউটিতেও অভিযান পরিচালনা করেছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। বিআইডব্লিউটি এর কার্যালয়ে ঠিকাদারি কাজ পেতে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যাকে আপনারা স্বাস্থ্যের মিঠু বলে জানেন, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 75 কোটি 80 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ব্যাংক থেকে 150 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার যে লকার রয়েছে তা নিয়ে যে কোনো সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দুদকের মহাপরিচালক। এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতে আছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
রাজধানী কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত নির্মাণ কাজ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই প্রকল্প অন্য কোনো উপযুক্ত জায়গায় কেন সরানো হবে না তাও জানাতে বলা হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক এবং হাতিঝিলে জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ ৯ জন। ব্যারিস্টার জ্যোতির্ময় জানান, এই প্রকল্পের জন্য হাতিঝিল ভরাট করে পিলার বসে জলাধারের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য নষ্ট করা হয়েছে। এছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কাটায় পরিবেশগতভাবে সংকটাপন্ন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটি। বাংলাদেশে ক্রিকেট কোচিংয়ে গতানুগতিক ধারা পরিবর্তন করতে অস্ট্রেলিয়ান 2 কোচের অধীনে 3 দিনের কর্মশালা শুরু করেছে বিসিবি, যেখানে স্থানীয় কোচদের পাশাপাশি অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদদের মতো জাতীয় দলের সাবেক তারকারাও। এছাড়াও এশিয়া কাপে ভালো করতে রানিং ও ফিল্ডিংয়ে ভালো করার বিকল্প দেখছেন না বিসিবি সভাপতি। নিলয় মজুমদারের রিপোর্ট। যুগের সঙ্গে ক্রিকেটের কোচিংয়ে পরিবর্তন আসলেও বাংলাদেশে ক্রিকেট চলছে সেই পুরনো ধারাতেই। সেই গতিপথ পরিবর্তন করতেই বিসিবি নিয়েছে কোচদের শেখানোর উদ্যোগ। অস্ট্রেলিয়ান 2 কোচ অ্যাশলে রস ও ইয়ান র্যানশোর অধীনে স্থানীয় কোচদের দক্ষতা ও আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল রপ্ত করতে 3 দিনের কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার মাহমুদুল্লাহ রিয়াদের মতো সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কোচরা। এই প্রোগ্রামটা করছি এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তখন আমরা সব কিছু শেখাই। যেমন ডাক্তাররা যখন MBBS পাস করে, তারপরে স্পেশালাইজেশন, যখন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে, আন্ডার 19 টিম আছে, এজ গ্রুপ টিমগুলো আছে, ন্যাশনাল টিম আছে, সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে, এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি, এবং যে 2 জন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা। সাবেক বর্তমান ক্রিকেটার ও কোচরা কর্মশালায় ব্যস্ত সময় কাটালেও বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে আবুধাবিতে। টুর্নামেন্টে ভালো করতে রানিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর। আরও 2 দিন চলবে এই কর্মশালা। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রিভুবন বিমানবন্দর চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ ফুটবল দল। দ্রুত দেশে ফিরতে চান খেলোয়াড়রা। গতকাল কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় ঢাকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দলের। আজ সারাদিনে দেশে ফেরা নিয়ে শঙ্কায় কাটিয়েছে ফুটবলাররা। হোটেলবন্দি অবস্থায় জিমে সময় কাটিয়েছে জামাল ভুঁইয়ার দল। কাঠমান্ডুর পরিবেশ শান্ত থাকায় ফুটবলারদের মধ্যে তেমন উৎকণ্ঠা নেই। সন্ধ্যায় ত্রিভুবন বিমানবন্দর পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ফুটবলারদের। সম্ভব হলে আজ রাতেই দেশে ফিরতে চান তারা। দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে, ছেলেরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।